দিল্লির রাজপথ, চারদিকে কাঁদানে গ্যাসের ধোঁয়া, ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে হাজারো তরুণ। পুলিশ লাঠিচার্জ করছে, স্লোগান একটাই, মোদি ইস্তফা দাও। দর্শক, এটা কোনো সিনেমা নয়, এটা ভারতের বর্তমান রাজনৈতিক বাস্তবতা। আর সবচেয়ে অবাক করা বিষয়, এই আন্দোলনের নেতৃত্বে আছে এমন একটি সংগঠন যার নাম শুনলে প্রথমেই অনেকেই হাসেন, ককরোচ জনতা পার্টি। কিন্তু এই নামই এখন ভারতের ক্ষমতার কেন্দ্রকে অস্বস্তিতে ফেলেছে। প্রশ্ন হলো, এটা কি শুধু একটি ছাত্র আন্দোলন, নাকি মোদী সরকারের জন্য বড় রাজনৈতিক সতর্কবার্তা? চলুন পুরো বিষয়টি শুরু থেকে বুঝে নেওয়া যাক। সবকিছুর শুরু সোশ্যাল মিডিয়ায়, কোনো বড় রাজনৈতিক দলের মাধ্যমে নয়। অভিজিৎ দীপক নামে এক তরুণ ব্যঙ্গ করে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের ঘোষণা দেন, নাম দেন ককরোচ জনতা পার্টি। শুরুতে এটি ছিল প্রতিবাদের একটি প্রতীক, মানুষ মজা করে পোস্ট শেয়ার করত, মিম বানাতো। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলে যায়। দলের ওয়েবসাইট চালু হয়, সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ মানুষ যুক্ত হতে শুরু করে। অল্প সময়েই এটি কোটি মানুষের আলোচনার বিষয় হয়ে ওঠে। কারণ মানুষ শুধু হাসছিল না, তারা ক্ষুব্ধও ছিল। সবচেয়ে বড় অভিযোগ ছিল প্রশ্নপত্র ফাঁস। একবার নয়, বারবার। পরীক্ষা বাতিল হয়েছে, নতুন তারিখ ঘোষণা হয়েছে, লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। কেউ চাকরির প্রস্তুতি নিচ্ছে, কেউ উচ্চশিক্ষার স্বপ্ন দেখছে, কিন্তু পরীক্ষার প্রতি বিশ্বাসই নষ্ট হয়ে গেছে। এই হতাশাই আন্দোলনের জ্বালানি হয়ে ওঠে। আন্দোলন শুরু হয় যন্তর মন্তরে। দাবি ছিল খুব স্পষ্ট, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। এরপর আন্দোলনে যোগ দেন সোনাম ওয়াংচুক। তাকে অনেকেই 3 ইডিয়টসের বাস্তব অনুপ্রেরণা হিসেবে চেনেন। তিনি অনশনে বসেন, দিন যেতে থাকে, তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু আন্দোলনকারীরা অভিযোগ করেন এটি ছিল জোরপূর্বক সরিয়ে দেওয়া। এই ঘটনার পর আন্দোলনের গতি আরও বেড়ে যায়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর আসে নতুন কর্মসূচি, সংসদ চলো। হাজার শিক্ষার্থী ও চাকরি প্রার্থী সংসদ ভবনের দিকে যাত্রা শুরু করেন। পুলিশ আগে থেকেই প্রস্তুত ছিল, ব্যারিকেড বসানো হয়, বেশ কয়েকটি এলাকায় ইন্টারনেট বন্ধ রাখা হয়। তবুও মানুষ এগিয়ে যায়, সংঘর্ষ শুরু হয়, অনেক পুলিশ সদস্য আহত হন, বিক্ষোভকারীদেরও আটক করা হয়। সরকারের দাবি সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে, আন্দোলনকারীদের দাবি পুলিশ অযথা বল প্রয়োগ করেছে। দুই পক্ষের বক্তব্য একেবারেই ভিন্ন। এরপর ঘটনাটি আর শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বিরোধী দলগুলোও সরব হয়ে ওঠে। রাহুল গান্ধী সরকারের জবাবদিহি চান, অখিলেশ যাদব পুলিশি আচরণের সমালোচনা করেন, অরবিন্দ কেজরিওয়াল বলেন ভারত কোনো একজনের দেশ নয়। এই বক্তব্য দ্রুত ভাইরাল হয়ে যায়। এরপর বিরোধী নেতারা আন্দোলনের প্রতি সমর্থন জানান। মোদির বাসভবনের সামনেও বিক্ষোভ হয়, দাবি আরও কঠোর হয়ে ওঠে, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। ক্রমবর্ধমান চাপের মুখে সরকার আলোচনায় বসে। জেপি নাড্ডা আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন, কিন্তু বৈঠক ফলপ্রসূ হয়নি। সরকার কয়েকজনকে গ্রেপ্তারের কথা জানায়, কঠোর আইনি ব্যবস্থারও ইঙ্গিত দেয়। অন্যদিকে আন্দোলনকারীরা ঘোষণা করেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু প্রশ্নপত্র ফাঁসের আন্দোলন নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে বেকারত্ব, যুবকদের হতাশা, স্বচ্ছতার দাবি আর সরকারের জবাবদিহির প্রশ্ন। ভারতে এর আগেও বড় আন্দোলন হয়েছে, কৃষক আন্দোলন তার অন্যতম উদাহরণ। সেই আন্দোলনও সরকারকে বড় সিদ্ধান্ত বদলাতে বাধ্য করেছিল। তবে এবারের পরিস্থিতি কিছুটা আলাদা, কারণ এই আন্দোলনের সূচনা কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল করেনি। এটি এসেছে সাধারণ তরুণদের ক্ষোভ থেকে, আর সেই ক্ষোভকে এখন রাজনৈতিক দলগুলোও ব্যবহার করার চেষ্টা করছে। সবচেয়ে বড় প্রশ্ন, এই আন্দোলন কি সত্যি নরেন্দ্র মোদীর রাজনৈতিক অবস্থান দুর্বল করবে, নাকি সময়ের সাথে সাথে এই উত্তেজনা কমে যাবে? এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া কঠিন, তবে ইতিহাস একটি বিষয় শেখায়, বড় পরিবর্তন অনেক সময় খুব ছোট একটি প্রতিবাদ থেকেই শুরু হয়। আর সেই কারণেই ভারতের এই আন্দোলনের দিকে নজর রাখছে পুরো বিশ্ব। আপনার কি মনে হয়, এটি কি মোদী সরকারের জন্য বড় হুমকি, নাকি কয়েকদিনের রাজনৈতিক উত্তাপ?